দীপ্ত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। শুরুতেই নিটোল টাটা সংবাদ শিরোনাম। ঘরে বসেই ডেঙ্গু শনাক্ত করা যাবে, কিট তৈরি করেছে সরকারের এক প্রতিষ্ঠান। যখনই আমি স্যাম্পলটা রান দেব তখনই আমার এইখানে যদি ডেঙ্গু পজিটিভ হয় তাহলে আমার ট্রিটমেন্ট লাইনে দাগ পড়বে। আওয়ামী লীগের সবচেয়ে শক্তিশালী দল স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনা। চলতি বছরের ৪,০০০-এর বেশি হজযাত্রীর ভিসা কার্যক্রম এখনো শেষ হয়নি। ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির প্রত্যাশিত ফল নিয়ে সংশয়ে বিশ্লেষকরা। ঘরে বসে মাত্র ১০ মিনিটে ডেঙ্গু শনাক্ত করা যাবে এমন এক কিট তৈরি করেছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস BRICM। এই কিটের ১০০% কার্যকারিতা দাবি করেছে সরকারি এই প্রতিষ্ঠান। মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুর মৌসুম ধরা হয়, সে হিসেবে মশাবাহিত এই রোগের প্রকোপ সামনে বাড়বে। অবশ্য বছরের অন্য সময়েও ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে বাংলাদেশের মানুষ। ডেঙ্গু পরীক্ষার সব কিট ভারত, যুক্তরাষ্ট্র, সাউথ কোরিয়া সহ কয়েকটি দেশ থেকে আনতে হয়। প্রতিটির জন্য খরচ পড়ে প্রায় ২০০ টাকার মতো। এটি বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস BRICM এর তৈরি ডেঙ্গু শনাক্তের কিট। এর মাধ্যমে ঘরে বসেই রোগ নির্ণয় করা যাবে, এমনটি বলছে প্রতিষ্ঠানটি। ডেঙ্গু শনাক্তে NS1 টেস্ট করা হয়। আমদানি করা কিটে লাগে অন্তত ২০ মিনিট, কিন্তু তাদেরটি দিয়ে আরো কম সময়ে তা সম্ভব। এই আনকাট শিটটাতে ডেঙ্গুর এগেনিস্টে, ডেঙ্গুর যে ভাইরাসটার এগেনিস্টে একটা অ্যান্টিবডি স্প্রে করা আছে। যখনই আমি স্যাম্পলটা রান দেব তখনই আমার এইখানে যদি ডেঙ্গু পজিটিভ হয় তাহলে আমার ট্রিটমেন্ট লাইনে দাগ পড়বে, এবং যদি ডেঙ্গু নেগেটিভ হয়, যদি আমার স্যাম্পলে যদি বা আমার দেহে যদি ব্লাড বা সিরামে যদি আমার ডেঙ্গু ভাইরাসটা না থাকে তাহলে অ্যান্টিবডির সাথে বাইন্ড করবে না। প্রতিদিন ৫০,০০০ কিট উৎপাদন করা সম্ভব বলে জানায় BRICM। আমাদের এই কিটটির আমরা এ পর্যন্ত পজিটিভ এবং নেগেটিভ স্যাম্পল দিয়ে আমরা টেস্ট করেছি, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা পজিটিভ রেজাল্ট পজিটিভ পেয়েছি এবং নেগেটিভ রেজাল্ট নেগেটিভ পেয়েছি। সেক্ষেত্রে আমরা বলি যে আমাদের এই কিটের স্পেসিফিসিটি এবং সেন্সিটিভিটি 100%। আরেকটা জিনিস আমরা করতে পেরেছি, যেটা কোভিড, জিকা ভাইরাস এবং চিকনগুনিয়া, এই তিনটা ভাইরাসের সাথে আমরা ক্রস রিঅ্যাক্টিভিটি 0-তে আনতে পেরেছি। দেশে তৈরি ডেঙ্গু শনাক্তের কিট নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। আমি এটাকে সাধুবাদ জানাই। আমরা অবশ্যই যদি ওনারা ডিজি ড্রাগ থেকে এটা অ্যাপ্রুভ নিয়ে আসেন, ডেফিনেটলি আমরা এটা বাজারে যাতে এটা আমরা দিতে পারি সেই ব্যবস্থা আমরা করব। বাংলাদেশে ২০২৩ সালে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছে ১,৬৯৭ জন, অথচ আগের ২৩ বছরে মারা গেছে মোট ৮৬৮ জন। দেশে তৈরি কিট দিয়ে ঘরে বসে ডেঙ্গু শনাক্ত করা গেলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে পারবে আক্রান্তরা, এমনটিই বলছে BRICM। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগই দেশের জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য ও শক্তিশালী দল। আজ তার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গণভবনে দলের নেতারা শুভেচ্ছা জানাতে গেলে তিনি কথা বলেন। বঙ্গবন্ধু কন্যা বলেন, বহু চক্রান্তের পরও আওয়ামী লীগ এগিয়ে গেছে, এটি সবাইকে ধরে রাখতে হবে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। বিদেশে অবস্থানকালে ১৯৮১ সালের ফেব্রুয়ারিতে ঢাকায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনাকে সভাপতি করা হয়। ওই বছরের ১৭ মে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা। সাহস পেয়েছেন বাবা মায়ের কাছ থেকেই। জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করেই কিন্তু আমরা বেরিয়ে আসি। তা আমাদেরকে এটা ধরে রাখতে হবে। বাংলাদেশের মানুষের যে রক্ত দিয়ে যে অধিকারগুলি আদায় করেছিল, সেই অধিকারগুলি আজকে আমরা সমুন্নত করতে পেরেছি। দেশের মানুষের জন্য কল্যাণকর পরিকল্পনা নিতে অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বাংলাদেশ অর্থনীতি সমিতির ২২তম দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে সরকার প্রধান বলেন, বিদেশিদের পরামর্শ এখানে ফলপ্রসূ হবে না, কাজে লাগবে নিজেদের অভিজ্ঞতা ও চোখে দেখা বাস্তবতা।
স্বদেশ উত্থিত। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। 2 দিনের এই সম্মেলনের প্রতিপাদ্য পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ। বাংলাদেশ অর্থনীতি সমিতি বঙ্গবন্ধুর প্রতি দায়বদ্ধ। সম্মেলনে যোগ দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনীতিবিদদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রকাশ করেন নিজের সরলতা। আমার মনে হয় আমার থেকে এখান থেকে এই জায়গায় যারা আছেন আমার থেকে বোধহয় অশিক্ষিত আর কেউ নাই, কারণ আমি তো অর্থনীতিবিদও না, এত বড় বড় ডিগ্রিও নাই, আমার এত পড়াশোনাও নাই। হয়তো অর্থনীতি অত বড় বড় সংজ্ঞা আমি বুঝবো না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষ কি পেলো সেটা দেখতে হবে, মানুষের কল্যাণে কি করণীয় সেটা করতে হবে, যা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে। প্রধানমন্ত্রী বলেন, করোনার পর বিভিন্ন দেশে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে, তারপরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। আমরা 6 তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিক মতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা সাধন করতে গিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফলটা হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কম দেয়, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সেই বিশ্বাস আছে, সেইভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। এ সময় সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু এক দিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না, কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। কিন্তু আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় ও স্থানীয় নির্বাচন ঘিরে দফায় দফায় নেতাদের বহিষ্কারের ঘটনা বিএনপিকে ব্যর্থ দলে পরিণত করছে, এমনটাই মনে করেন কোনো রাজনৈতিক বিশ্লেষক। তবে দলটির শীর্ষ নেতারা বলছেন, দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বাদ দেয়ায় সংগঠন আরও শক্তিশালী হবে। জাতীয় নির্বাচন বর্জনের ধারাবাহিকতায় স্থানীয় নির্বাচনও বর্জন করেছে বিএনপি। চলমান উপজেলা নির্বাচন থেকে নেতাকর্মীদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে দলটি, কিন্তু তা অমান্য করে স্থানীয় অনেক নেতা ভোটে অংশ নিচ্ছেন। এ ঘটনায় এখনো পর্যন্ত 204 জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। এই অবস্থা দলটির জন্য কতটা স্বস্তির? রাজনীতির যে স্বাভাবিক কার্যক্রমগুলো এইটাকে ব্যাহত করা ঠিক না। বয়কট করা, নির্বাচন বয়কট করা, আবার একেবারে স্থানীয় পর্যায়ের কমিটিগুলো ঠিকমতো কাজ করছে কিনা সেগুলোর সাথে একটা সমন্বয় করা, যেখানে যেখানে কমিটি দুর্বল সেখানে কমিটিগুলোকে রিঅর্গানাইজ করা, এই কাজগুলো করা দরকার। তিনি মনে করেন, নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নেওয়া দলটিকে আরো সংকটে ফেলেছে। কৌশলে এগোনো এই জায়গাগুলোতে বিএনপি চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই ব্যর্থতাটাকে বিএনপি আরও তার অবস্থানটাকে আমি মনে করি যে খারাপ করে ফেলেছে নির্বাচনগুলোতে অংশ না নিয়ে, সেটা জাতীয় নির্বাচনই হোক স্থানীয় নির্বাচনই হোক। তবে বিএনপির শীর্ষ নেতারা বলছেন, দলীয় শৃঙ্খলা নিশ্চিত করতেই সংগঠনকে এগিয়ে নিতে হবে। এখানে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যেটা, যে আমরা এমন একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাই যেখানে সরকার বাধ্য হয় যে এই দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনটা ফিরিয়ে আনে এবং এটা ফিরে আসে যাতে দেশে। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু আসলে বহিষ্কার নয়, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা নির্বাচনটাকে প্রত্যাখ্যান করতে। রাজনীতিরও তো একটা ষড়যন্ত্র আছে, আন্দোলন সংগ্রামে সবসময় একই ব্যাগে যাবে এটা হয় না। একটা দল প্রতিদিনই কর্মসূচি পালন না করলে দল ঝিঙে পড়ছে, দল মাঠে নাই, এই ধারণাগুলো কিন্তু ভালো না। 4 ধাপে অনুষ্ঠিত হচ্ছে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। প্রথম ধাপে বিএনপির বহিষ্কৃত কয়েকজন নেতা নির্বাচিত হয়েছেন, সামনে বাকি 3 ধাপের ভোট। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারের হজ যাত্রায় নিবন্ধনকৃত 4000-এর বেশি যাত্রীর ভিসা কার্যক্রম এখনও শেষ হয়নি। এ বিষয়ে বেশ কয়েকটি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ ও দ্রুত ভিসা সম্পন্নের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, হাব। হজযাত্রার 9ম দিনে শুক্রবার ফ্লাইটের নির্ধারিত সময়ের অনেক আগেই যাত্রীরা রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে উপস্থিত হন।
এবার 1,27,000-এর বেশি হজযাত্রীর কোটা থাকলেও বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন 85,117 জন। কোটা পূরণ না হলেও হজযাত্রায় ভিসা জটিলতা এখনও কাটেনি। ধর্ম মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী নিবন্ধনের বিপরীতে ভিসা পেয়েছেন 80,641 জন, অর্থাৎ এখনও বাকি 4,476 জনের ভিসা প্রাপ্তি। নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করতে না পারায় বৃহস্পতিবার 12টি এজেন্সিকে নোটিশ পাঠানো হয়। তবে দ্রুতই জটিলতা কেটে যাবে বলে আশা প্রকাশ করেন হাবের সভাপতি। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। সবগুলি ভিসা করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। সব হজযাত্রী ভিসা হবে এবং সব হজযাত্রী হজে গমন করতে পারবেন। হজযাত্রীদের হজে গমন নিয়ে কোনো শঙ্কা নেই, কোনো দ্বিধা নেই এবং কোনো সমস্যা হবে না। তবে এইসব ক্ষেত্রে যদি কোনো হজ এজেন্সি কোনো রকমের আলস্যতা দেখায় বা তাদের কোনো রকমের এক্ষেত্রে নন পারফর্মিং হয়, তাহলে তাদেরকেও ওটা শাস্তি দেওয়া হবে। হজ ক্যাম্পে ইমিগ্রেশনের কাজ হওয়ায় যাত্রীদের বেশ সুবিধা হচ্ছে বলেও জানালেন হাব সভাপতি। যেখানে সৌদি আরবের ইমিগ্রেশন এখানে হয়, এটা একটা দুর্লভ সুযোগ আমি মনে করি বাংলাদেশি হজযাত্রীদের জন্য, যে সৌদি আরবের মক্কা, জেদ্দা বা মদিনা এয়ারপোর্টে কিন্তু 6-7 ঘন্টা অপেক্ষা করতে হতো আমাদের হজযাত্রীদেরকে, এটা আর এখন করতে হয় না। হজযাত্রায় 228টি ফ্লাইটের মধ্যে 118টি পরিচালনা করবে বিমান বাংলাদেশ। শুক্রবার পর্যন্ত সৌদি পৌঁছেছেন প্রায় 26,000 হজযাত্রী। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। সংবাদের শেষ অংশে থাকছে দুবাইয়ে উড়ন্ত ট্যাক্সি ব্যবস্থা চালুর পরিকল্পনা নিয়ে প্রতিবেদন। যাচ্ছি পরের সংবাদে। ভারতের লোকসভা নির্বাচনে কে এগিয়ে এমন ভাবনা এখন অনেকের মধ্যেই। ভোট শুরু হওয়ার আগে ধারণা করা হচ্ছিল ক্ষমতাসীন বিজেপি বিপুল ব্যবধানে জিতবে। তবে এরই মধ্যে অনুষ্ঠিত 4 দফা ভোটের বুথ ফেরত জরিপের ভিত্তিতে বিশ্লেষকরা বলছেন বিজেপি ক্ষমতায় এলেও প্রত্যাশিত আসন নাও পেতে পারে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। এরই মধ্যে 4র্থ দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। ফলে দেশটির প্রায় 72% আসনের ভোট শেষ হয়েছে। নির্বাচন শুরুর আগে নরেন্দ্র মোদী সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে এমন ধারণা ছিল। তবে নানা কারণে সেই আত্মবিশ্বাস কমেছে খোদ বিজেপি শিবিরে। লোকসভা নির্বাচন শেষ পর্যায়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলোর মধ্যে উত্তেজনাও বাড়ছে। নতুন সরকার শক্তিশালী হবে নাকি দুর্বল জোট সরকার আসবে, এমন চিন্তায় দেশটির শেয়ার বাজারেও অস্থিরতা চলছে। গত কয়েকদিনে 10 লাখ কোটি টাকার বিনিয়োগ খুইয়েছেন লগ্নিকারীরা। বিজেপির বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইস্যু প্রকাশ্যে আসায় বেশ কয়েকটি রাজ্যে ভালো ভোটার আশা করলেও তা ঘুরে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে দলটির নেতাকর্মীদের। 4 দফায় গড় ভোট পড়েছে 62% মতো। বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত 15টি রাজ্যে গড় ভোট পড়েছে আরো কম। অতি সম্প্রতি ভারতে যে 3টে বিধানসভা নির্বাচন হয়ে গেছে, যেগুলো হিন্দি রাজ্যগুলোতে, সেখানে যেভাবে বিজেপি জয়লাভ করেছে তার ফলে একটা ধারণা তৈরি হয়েছে সকলের মধ্যেই যে বিজেপি হয়তো লোকসভা নির্বাচনেতেও একইভাবেই তারা ভালো ফল করতে পারে। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে, নির্বাচনী ইতিহাসে দেখে গেছে অনেক সময় ধরনের পারসেপশন থাকলেও অঘটন ঘটে যায়। যেমন 2004 সালে অটল বিহারী বাজপেয়ী নিশ্চিত ছিলেন যে তিনি আবার ক্ষমতায় আসছেন 4র্থবারের জন্য, কিন্তু ঘটনাটা ঘটেনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক জনসভায় বলেন মোদীর দল বা এনডিএ জোট ইন্ডিয়া জোটের চেয়েও কম আসন পাবে। তার দাবি বিজেপি 190 থেকে 195 আসন আর ইন্ডিয়া জোট 315 আসন পেতে পারে। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। ময়মনসিংহের ফুলপুরে প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তার নাম সাজ্জাদ হোসেন। পুলিশ জানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে সাজ্জাদ হোসেনের উপর হামলা করা হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জঙ্গি সংগঠন জামাতুল আনসার আল হিন্দাল শারকিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী রহিমকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট। বুধবার রাতে গাজীপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জছড়িতে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র উদ্ধার করে গোয়েন্দারা। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সিটিটিসির প্রধান আসাদুজ্জামান জানান, জঙ্গি সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুর রহিম কুকি চীনের আস্তানায় ট্রেনিং শুরুর আগে থেকে সংগঠনটির জন্য অস্ত্র সংগ্রহ করে আসছিলেন তিনি। বেশিরভাগ সময় পাহাড়ে থাকলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাগাতার অভিযানের কারণে পাহাড়ে অস্ত্র লুকিয়ে রেখে সমতলে এসে আত্মগোপন করেন রহিম। আকাশে উত্তাপ ছড়াচ্ছে গ্রীষ্মের সূর্য, আর বাজার গরম নিত্য পণ্যের দামে। কোরবানির আগেই দাম বেড়েছে প্রায় সব ধরনের মশলার। আলু পেঁয়াজ এখনো আগের চড়া দামে স্থিতিশীল। কাঁচা মরিচের কেজি বেড়ে দাঁড়িয়েছে 160 টাকায়। 3 মাস পেরিয়ে বছর ঘুরলেও ঘোরে না ক্রেতার ভাগ্য। বাজারে একবার কোনো পণ্যের দাম বাড়লে তার কমে না। এই যেমন পেঁয়াজ, সেই 70 টাকায় ওঠা পেঁয়াজের কেজি এখনো সেইখানেই স্থিতিশীল। আলুও 50 টাকার নিচে মিলছে না। এত দাম চড়া যে আমরা তো সাধারণ মানুষ, আমরা কিভাবে কি করব। এই জন্য শুক্রবার ছুটির দিন, তো এই জন্য আসছি, ঘুরতেই আসি 1 ঘন্টা পর্যন্ত। যেমন ভালো ভালো মাল আছে, কিছু কিছু ব্র্যান্ডের মাল আছে, এগুলা 100 টাকা 120 টাকা। রাজধানীর কারণ বাজারে গেলেই নজরে পড়ে গ্রীষ্মকালীন নানা সবজির দাম 30 থেকে 50 টাকার মধ্যে। তবে কাঁচামরিচের দামের ঝাল বেড়েছে। মান ভেদে 150 থেকে 160 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দাম তো বেশি না, দাম তো সব সময় দেখা যায় বাজারে বেশি, তাই না? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক দিন থেকে বেশি। দাম ঊর্ধ্বমুখী আছে এবং আমাদের জন্য খুবই এম্বারাসিং। আমিষ প্রোটিনের দাম নিয়ে সবচেয়ে বিপাকে ক্রেতা, বিশেষ করে মাছের। ইলিশের দামটাও রাজকীয়, অন্তত 1600 টাকা গুনতে হবে মাছের রাজার জন্য। আমি অন্য মাছ কিনি, আমি ইলিশ মাছ কিনলাম, এখন অন্য মাছ দেখবো আর কি। তো আমার কাছে মনে হচ্ছে একটু আগের চেয়ে একটু বেশি অন্য মাছ। বর্তমানে এই মাস থেকে মাছের দাম কেজি 50-100 টাকা বৃদ্ধি আছে। বৃষ্টি হইলে কি হয়, মাছটা বেশি হয়। যেরকম মাছ আমদামি বেশি হইলে কম দামে পাওয়া যায়, মাছই নেই। কোরবানির আগেই চড়া হতে শুরু করেছে মশলার বাজার। 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে সব মশলার দাম। সবচেয়ে দামি মশলা এলাচ। গত সপ্তাহে যে এলাচ 2200 টাকায় বিক্রি হয়েছে, তা এখন বেড়ে দাঁড়িয়েছে 3500 টাকায়। স্বাভাবিক আছে, দাম বাড়ছে। বিশেষ করে মশলা, জিরা ছিল 1 সপ্তাহ আগে 620, এখন 700 টাকা জিরা। তারপরে এলাচ ছিল 2200-2300, 3500 টাকা। গোলমরিচ ছিল 800, 900, লং ছিল 1200, 1400, 1600। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 850 টাকা ও খাসির মাংস মিলছে 1200 টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। এবার উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। মেয়ের সঙ্গে এসএসসি পাশ করে সবাইকে চমকে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এক মা। রেজাল্টও করেছেন সন্তানের চেয়ে ভালো। আর 57 বছর বয়সে এসএসসি পাশ করে বগুড়ার এক পুলিশ কনস্টেবল প্রমাণ করেছেন শিক্ষার কোনো বয়স নেই। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের বাসিন্দা নুরুন্নাহার বেগম ও তার মেয়ে নাসরিন আক্তার দুজনে একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। চাতলপাড় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সদস্য নুরুন্নাহার বেগম কারিগরি বিভাগ থেকে পেয়েছেন জিপিএ 4.54 আর মেয়ে নাসরিন পেয়েছেন 2.67। মা ও মেয়ের একসঙ্গে এসএসসি পাশের ঘটনায় আনন্দের বন্যা বইছে পরিবারে। 2024 এসএসসি দিই, তখন আলহামদুলিল্লাহ আমি একটু ভালো রেজাল্ট করেছি। আমি আশা করছি যে আমি ইন্টারে ভর্তি হব। তখন আমি আমার নিজের গর্ববোধ মনে করি। আমি মনে হয় ব্যস্ততার মধ্যে আমার 9000 ভোটার, এই জনপ্রিয়তার ভোটার, ছেলে মেয়ে সামলায়, স্বামী সন্তান সামলায়, আমি সংসারের কাজ নিজেই করে আমি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করেছি। অন্যদিকে 57 বছর বয়সে এসএসসি পাশ করেছেন বগুড়ার পুলিশ সদস্য আব্দুস সামাদ। নাটোরের লালপুর উপজেলার নতুনপাড়া মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট থেকে তিনি পেয়েছেন জিপিএ 4.25। আমার চাকরি 2 বছর 10 মাস আছে। আমি হোমিও ডিপ্লোমা করার জন্য এই লেখাপড়া এসএসসি পাস করি এবং ভবিষ্যতে আরও লেখাপড়া চালিয়ে যাব আশা করি। আব্দুস সামাদের এই অর্জন ছোট বড় সবার জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলে মনে করেন স্থানীয়রা। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।
ইসরায়েলে অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। স্থানীয় সময় বৃহস্পতিবার বিলটি পাস হয়। এর পক্ষে 224 ভোট আর বিপক্ষে 187 ভোট পড়ে। রিপাবলিকানদের সঙ্গে হ্যাঁ ভোট দিয়েছেন 16 ডেমোক্র্যাট আর না ভোট দিয়েছেন 3 রিপাবলিকান। ইসরায়েলে বোমার চালান বিলম্বিত করার কারণে প্রেসিডেন্ট জো বাইডেনকে তিরস্কার করেন আইন প্রণেতারা। খেলার খবর। এএফসি ক্লাব ফুটবলের র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশের। 2024-25 মৌসুমে নতুনভাবে টুর্নামেন্ট আয়োজন করবে এএফসি। 3 স্তরের সেই টুর্নামেন্টে এএফসি এশিয়াকে 2 ভাগে বিভক্ত করেছে, যেখানে বাংলাদেশ আছে পশ্চিম এশিয়ায়। এই জোনে 25টি দেশের মধ্যে বাংলাদেশের ক্লাব র্যাঙ্কিং 15। দুর্ভাগ্যজনকভাবে র্যাঙ্কিংয়ের বিচারে 3 স্তরের টুর্নামেন্টের মধ্যে বাংলাদেশের ক্লাব রয়েছে সবার নিচে, যার নাম এএফসি চ্যালেঞ্জ লিগ। নতুন নিয়মে এবার শুধু একটি মাত্র ক্লাব খেলতে পারবে বাংলাদেশের হয়ে, সেটা হচ্ছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দল। এবার 3 ম্যাচ হাতে রেখে লিগ শিরোপা জিতেছে বসুন্ধরা কিংস। তবে চ্যালেঞ্জ লিগে সরাসরি খেলতে পারবে না তারা, কারণ আগে পেরোতে হবে প্লে অফ পর্ব। দেশের কোটি কোটি মানুষের শুভ কামনা নিয়ে বিশ্বকাপ খেলতে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ দল। শুক্রবার বাংলাদেশ সময় ভোর 4:20 টেক্সাসের হিউস্টনের বিমানবন্দরে পৌঁছায় টাইগারদের বহনকারী বিমান। টি-20 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাইগাররা খেলবে 3 ম্যাচের একটি সিরিজ। আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। সেখানে তাদের দিতে হবে ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে মহাপরীক্ষা। টি-20 বিশ্বকাপের এই পরীক্ষায় বসবেন নাজমুল শান্তর নেতৃত্বে অভিজ্ঞ ও তারুণের মিশেলে এক দল। জানিয়ে বাংলাদেশের ভক্ত সমর্থকদের মধ্যে উন্মাদনা শেষ নেই। সাইফুদ্দিনের না থাকাটাই এবারের আলোচনার মূল খোরাক। মেহেদী হাসান মিরাজ নেওয়া খুব দরকার ছিল আমার মনে হয়। তারপর সাইফুদ্দিনকেও নেওয়া দরকার ছিল। টিম সিলেকশনটা আমার ভালো লাগে না। বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারগুলো যারা রয়েছে তাদের প্রতি আমার খুবই কষ্ট, কেননা তাদের কাছ থেকে আমরা যেরকম আশা করি তেমন পাই না। এটা আলোচনা থাকবেই মানুষের মধ্যে। তবে আমি তো আশা করবো সবাই যাতে ভালো খেলে। তবে আমাদের কিছু আপনার প্লেয়ার ছিল যাদেরকে নিলে আমাদের হয়তো ভালো লাগতো, কিন্তু হয়তো নির্বাচকদের কাছে এরকম মনে হয় নাই। বিশ্বকাপে ডি গ্রুপে হাতুড়ো সিংহের শীর্ষদের বাকি 4 প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। সেখান থেকে শীর্ষ 2 দল খেলবে সুপার 8-এ। গেল আসরে দ্বিতীয় পর্বে খেলা বাংলাদেশ এবার পাড়ি দিবে আরো পথ, এমন প্রত্যাশা দেশের ক্রিকেট প্রেমীদের। ব্যালেন্স একটা টিম হয়েছে সব দিক দিয়ে। আপনি ওপেনিং যদি ধরেন ওপেনিং স্লটে যারা আছেন তারাও একটা ব্যালেন্সড, আপনার মিডল অর্ডার যারা আছেন তারাও এক্সপিরিয়েন্সড, এবং যারা ফাস্ট বোলিংয়ে আছেন তারাও দেখা যাচ্ছে যে মোরলেস সবাই এক্সপিরিয়েন্স। আমেরিকা তো একেবারে নতুন মাটি, যেখানে আমাদের নর্মালি খেলে অভ্যস্ত না। সেই জায়গা থেকে আসলে বাংলাদেশ ক্রিকেট টিম একেবারে ইয়াংস্টারদের উপর ভর করে আসলে একটা টিম তৈরি করছে, যেখানে বেশিরভাগই আমার কাছে মনে হয়েছে যে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য যতটুকু ম্যাচুরিটি দরকার আমার কাছে মনে হচ্ছে একটু ঘাটতি আছে তাদের মধ্যে। ইয়াং অ্যান্ড এক্সপিরিয়েন্স যে একটা কম্বিনেশন, আমি মনে করি যে এই জিনিসটা যদি তারা ধরে রাখতে পারে ভালো একটা রেজাল্ট হবে। বিশ্বকাপে মেগা আসর শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 21 মে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ। 23 ও 25 মে অনুষ্ঠিত হবে বাকি 2টি ম্যাচ। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। সৌদি আরবে চলতি মৌসুমটা দুর্দান্তভাবেই পার করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এর মধ্যে নতুন আরেক তালিকায় সব খেলোয়াড়কে ছাড়িয়ে গেছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্যবসা বাণিজ্য বিষয়ক সাময়িকী ফোর্বসের তালিকায় চতুর্থবারের মতো বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদের তালিকায় নাম উঠেছে রোনালদোর। আর এই তালিকায় 3 নম্বরে আছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। 39 বছরের তরুণ CR7 আল নাসরের এই মধ্যমানের বছরে 20 কোটি মার্কিন ডলারের বেশি বেতন পেয়ে থাকেন, যা ফুটবলের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। এছাড়া প্রায় নানা প্রতিষ্ঠানের স্পন্সর থেকেও বিপুল আয় আছে রোনালদোর। CR7-এর মাঠের বাইরের আয় 6 কোটি মার্কিন ডলার বলে উল্লেখ করেন ফোর্বস। সব মিলিয়ে বাংলাদেশি টাকায় 3047 কোটি টাকার বেশি আয় করেন এই পর্তুগিজ তারকা। রোনালদোর পর দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছেন স্প্যানিশ গলফার জন রাম। তার দ্বিতীয় স্থানে আসার পিছনেও আছে সেই সৌদির বড় ভূমিকা। দেশটির LIV গলফে রামের যোগদান ছিল গলফের অন্যতম আলোচিত ঘটনা। ফোর্বস বলছে রামের বার্ষিক আয়ের পরিমাণ 21 কোটি 80 লাখ মার্কিন ডলার। আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি আছেন 3-এ। যুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামি থেকে বছরে 6.5 কোটি মার্কিন ডলার আয় করেন তিনি। এছাড়া অ্যাডিডাস, অ্যাপল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বাণিজ্যিক চুক্তির মাধ্যমেও করেন বিশাল অঙ্কের অর্থ উপার্জন। সব মিলিয়ে প্রায় 1582 কোটি টাকার বেশি আছে লিওর।
আয়ের দিক থেকে চতুর্থ আর পঞ্চম স্থানে আছেন দুজন বাস্কেটবল তারকা। 4-এ আছেন যুক্তরাষ্ট্রের NBA তারকা লেব্রন জেমস, আর গ্রিক নাইজেরিয়ান বাস্কেটবল তারকা জিয়ানিস আন্তেতেকুম্পো আছেন 5-এ। সামনের মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাওয়া ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পের আয় প্রায় 11 কোটি মার্কিন ডলার। এই তালিকায় তিনি আছেন 6-এ। তার পরের অবস্থানে সৌদি আরবের আল হিলালে খেলা ব্রাজিলিয়ান তারকা নেইমার ও 8 নম্বরে আছেন আল ইতিহাদের করিম বেনজেমা। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। আর এর সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। যাওয়ার আগে নিটোল টাটা শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঘরে বসেই ডেঙ্গু শনাক্ত করা যাবে, কিট তৈরি করেছে সরকারের এক প্রতিষ্ঠান। আওয়ামী লীগই সবচেয়ে শক্তিশালী দল, স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনা। চলতি বছরের 4000-এর বেশি হজযাত্রীর ভিসা কার্যক্রম এখনও শেষ হয়নি। ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির প্রত্যাশিত ফল নিয়ে সংশয়ে বিশ্লেষকরা। এই ছিল এখনকার মতো। আমি মোহাম্মদ ইফতেখার বিদায় নিচ্ছি। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।